একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্নাঘরকে কিভাবে আমি একদম ব্যবহারের যোগ্য করে তুললাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। এমনিতেই তো এখন রোজার সময় সেহরি করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়, বাট তারপরে যখন রান্নাঘরের এরকম একটা অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু রান্নাঘরটাকে ফেলে চলে যাওয়া যায় না। তো কিভাবে আমি আমার রান্নাঘরটাকে কোনো রকম গুছিয়ে এবং সেই সাথে ব্যবহারের উপযোগী করে তুললাম খুব অল্প সময়ের মধ্যে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের মূল যে অপ্রয়োজনীয় বা একদম নোংরা বস্তুগুলো থাকে সেটা হচ্ছে এই নোংরা হাঁড়ি পাতিলগুলো। এই হাঁড়ি পাতিলগুলো যদি ক্লিন হয়ে যান দেখবেন অনেক কাজ সহজ হয়ে গিয়েছে রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো ময়লা, সেগুলোকে আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, কারণ এটা বন প্লেট হিসেবে ইউজ করা হয়েছিল। সবাই খাবার খাওয়ার পরে ময়লাগুলো এই বাটিতেই ফেলেছিল। এখন কথা হচ্ছে, আপনি যখন সকালের কাজ সকালে শুরু না করে রাতে শুরু করবেন তখন কিন্তু জিনিসটা একদমই ভালো দেখায় না, তাই নয় কি? যেমন ডাইনিং টেবিলে খাওয়ার সময় একটা বন প্লেট আমরা ইউজ করি, সেই বন প্লেটের ময়লাটা যদি আমরা বেসিনে ফেলে দেই তাহলে কেমন হবে বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হবে। তাই বন প্লেটের ময়লাটা কিন্তু নিয়ে এসে সাথে সাথেই ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া উচিত, নয়তো কিন্তু এইরকম অবস্থা হয়ে যাবে দিন শেষে। দেখবেন আপনার বেসিনের যে সিঙ্কটা আছে এটাও আটকে যাবে, যে পাইপটা থাকবে। সেই সাথে আপনি যে এই নোংরা কাজগুলো করছেন দেখবেন আপনার হাতেও অনেক বেশি প্রবলেম হবে, এবং সেই সাথে এই কাজগুলো করা কিন্তু অনেক বেশি হ্যাসেল, এবং সেই সাথে নিজের কাছেও কিন্তু একটু খারাপ লাগে এই নোংরাগুলো হাতাতে। এরপরে এই যে স্পঞ্জটা দেখতে পাচ্ছেন, এই স্পঞ্জটা সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা সাইড দিয়ে থালাবাটিগুলো পরিষ্কার করার জন্য। এতে করে কিন্তু ধরতেও স্পঞ্জটা ভালো লাগবে এবং সেই সাথে কাজ করেও সুবিধা পাবেন। আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে লিকুইড ভিম ইউজ করি, এবং সেই লিকুইডটাকে একটু পানি দিয়ে ডাইলিউট করে নেই, এবং ডাইলিউট করার পর সেই ডাইলিউট করা যে ভিমটা থাকে সেটা আমি একটা বাটিতে ঢেলে তারপরে ব্যবহার করি। এতে করে ভিম খরচের পরিমাণটা অনেক বেশি কমে যায় এবং সেই সাথে হাঁড়ি পাতিলগুলো বেশ সুন্দর করে ধোয়া হয়ে যায়। এইভাবে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি, যে থালি বাটিগুলো ছিল এগুলো ধুয়ে নিচ্ছি। এখন হয়তো অনেক আপুরাই বলবেন যে আপনি এত জ্ঞান দিচ্ছেন কিন্তু আপনি নিজেই তো এই কাজগুলো করেন, তাহলে আমাদেরকে কেন জ্ঞান দিতে আসছেন? তো প্রথমে কথা হচ্ছে, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি। আমার কাছে যেটা সুবিধাকর মনে হয় বা যেটা আমার কাছে মনে হয় যে এইভাবে করলে কাজটা সহজ হবে, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এর মাঝখানে অনেকের ভালো লাগে, তো যারা আমার ভিডিওটা দেখেন আশা করব যে তাদের আমার আজকের এই ভিডিওটাও ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে আমার হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর হয়তো দেখে বুঝবেন যে আমি যখন বলছি যে এই কাজটা আমি করি তাহলে কেন এখন করলাম না। আসলে হয় কি, যখন আপনি নিজের কাজটা নিজে করবেন বা একা হাতে নিজের কোনো কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা আপনি আপনার মতো করে গুছিয়ে করতে পারবেন। কিন্তু যখন আপনার সাথে আরো অনেকেই থাকে তখন কিন্তু আসলে অন্যরা আপনার যে কাজের মাপজোক সেটা কিন্তু বুঝবে না। তো যেটা হয়েছে আমার সাথে, তো এখানে হচ্ছে সিঙ্কের মধ্যে যে জিনিসগুলো ছিল ওখানে ওইভাবেই রয়ে গিয়েছিল, তো ওইগুলোই বেসিনের মধ্যে পড়ে গিয়েছে, দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছুই না। যখন আমি নিজের মতো করে কাজ করি তখন আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করি। আর এখানে যে হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গিয়েছে আমি সেগুলোকে আস্তে আস্তে এখন করে ধুয়ে তুলছি, কারণ এত বেশি হাঁড়ি পাতিল হয়ে গিয়েছিল যা ধুয়ে শেষ করার মতো হচ্ছিল না। তো কিছুটা পরিমাণ আমি ধুয়েছি, ধোয়ার পর বাকিটা আবার তুলে রাখছি। এগুলো ধোয়া হয়ে গেলে বাকিগুলোও ধুয়ে নিব। আমি যে কাজটা করি যখনকার কাজ তখন করতে বেশি পছন্দ করি, তো যার কারণে হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমার চামচগুলো রাখার জন্য তো আলাদা জায়গা আছে, আমি সেগুলো জায়গায় রেখে দিই। আর কাজ করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ঠান্ডা মাথায় কাজ করার জন্য, নয়তো এই তো আমার মতো অবস্থা হয়ে যাবে। আমি এখানে পানি ঢেলে দিয়েছিলাম, তো পুরো পানিটা স্লিপ অফ হয়ে একদম আমার গা মেখে গিয়েছিল। তো কি আর করার, এর জন্যই বলছি যে যখন কাজ করবেন তখন ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন, এতে করে কাজগুলো বেশ ভালো হয় এবং আপনি কাজ করেও বেশ স্বস্তি পাবেন। কাজটাকে নিজের কাজ মনে করলে কিন্তু সহজ হয়, যখন আপনি কাজটাকে নিজের জন্য বার্ডেন মনে করবেন তখন কিন্তু সেই কাজটা করে আপনি কখনোই আনন্দ পাবেন না। এখানে আমার সমস্ত হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে চুলাটা ছিল চুলাটা পরিষ্কার করে নিচ্ছি,
একেতেই তো আমার চুলা কালো রঙের, আর কালো জিনিসগুলো কেন জানি ময়লা পড়লে পারে খুব সহজেই বোঝা যায়। আর তার উপর আমার ঘরে রয়েছে বিড়াল, তো ওরা কি করে এসে চুলার উপর দিয়ে হাঁটাহাঁটি করে, তো তখন ওদের গায়ের যে লোমগুলো থাকে সেগুলো আমার চুলার উপর বসে পড়ে, তো যার কারণে চুলাটা একটু বেশি নোংরা হয়ে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু পানি গরম দিয়ে সিদ্ধ করে নিচ্ছি খাবারের জন্য। আমার ফিল্টারের যে কিটটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছে, নতুন করে আর কিট আনা হয়নি, তো যার কারণে পানি তো খেতে হবে। তো এই কারণে আসলে আগে থেকে পানিটা গরম দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে নিচ্ছি, নয়তো পরে আবার গরম পানি তো আর খাওয়া যায় না, তাই আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখছি। এরপরে সমস্ত সারফেসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি রান্না করার সময় কোটাকাটি করেছিলাম, তো সেগুলো এখানে পড়ে পড়ে রয়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে করে এখন এই সারফেসগুলো ক্লিন আপ করে নিব। একটা কাজ যখন আপনি নিজের মতো করে করেন তখন দেখবেন আলাদা রকম একটা প্রশান্তি কাজ করে, কিন্তু এই কাজটা যখন রয়ে যাবে বা থেকে যাবে দেখবেন আরেকজন যখন কোনো কাজ করবে সে কিন্তু প্রপারভাবে বুঝবে না বা করবেও না, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, এখানে আমি আমার রান্নাঘরের সম্পূর্ণ সারফেসটাকে সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি, অ্যান্ড এখন থেকে কিন্তু রান্নাঘরটা বেশ ভালো লাগছে এবং মনে হচ্ছে যে রান্নাঘরটা কিন্তু অনেকটাই ব্যবহারের উপযোগী হয়ে গিয়েছে। আর আমার আশেপাশে থেকে যদি কোনো সাউন্ড পান তাহলে প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমার বিড়ালগুলো আমার কাছে বসে আছে এবং ঘুরঘুর করছে, সেই সাথে আমার কিন্তু আরো ছোট ছোট বিড়ালের বাচ্চা হয়েছে, তো তারাও একটু সাউন্ড করছে। তো এগুলো প্লিজ আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ যে বেসিনটার উপরে কাজ করছিলাম, তো সেই বেসিনটা এখন পরিষ্কার করতে হবে। এখন কথা হচ্ছে কেন এখানে ব্রাশ ইউজ করছি, আমার হাতের অবস্থাটা খুব একটা ভালো না, হাত প্রচন্ড পরিমাণে জ্বলে, হাতের স্কিনে একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে আমি এই কাজগুলো যখন করছিলাম তখনও হাতটা বেশ জ্বলছিল, বাট তারপরে এই পর্যায়ে এসে একটু সহ্য করতে পারছিলাম না, তো যার কারণে পরে এখানে ব্রাশ দিয়ে আমি সুন্দর করে বেসিনটাকে ধুয়ে নিচ্ছিলাম, আর সেই সাথে হাতেও একটু ভালো করে পানি লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এত পরিমাণে হাত জ্বলছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না, আমার বেশ কষ্ট হচ্ছিল ওই পর্যায়ে। তো উপরের পাশটা তো ক্লিন হয়ে গিয়েছে এবং উপরের পাশটা কিন্তু ব্যবহারের উপযোগীও হয়ে গিয়েছে, এখন হচ্ছে নিচের পাশটা পরিষ্কার করার পালা। তো নিচে যে ময়লাগুলো পড়েছিল বা উপর থেকে যে ময়লাগুলো ঝেড়ে ফেললাম সেগুলো তো এখন নিচে পড়েছে, তো নিচে পড়ে যাওয়া এই ময়লাগুলোকে ঝাড়ু দিয়ে সুন্দর করে তুলে এখন আমি এটাকে আর সুন্দর করে মুছে নিব একটা কাপড়ের সাহায্যে এবং হাত দিয়ে মুছবো, কারণ অনেক সময় কি হয় আমি ঘর মোছার সময় কিন্তু মপ ইউজ করি বা স্টিক লাঠি যেটা বলে সেটা ইউজ করি, বাট রান্নাঘরটা কিন্তু ওইভাবে না করলে হয় না। রান্নাঘরটা যদি আপনি হাত দিয়ে না মোছেন তাহলে দেখবেন রান্নাঘরটা একদমই নোংরা থেকে যায়, তাই আমি চেষ্টা করি রান্নাঘরটা যখন পরিষ্কার করি তখন হাত দিয়ে মোছার জন্য। তো সব কাজ শেষ করে একটু বেসিনে এসেছিলাম হাতটা ধোয়ার জন্য, তো বেসিনে এসে দেখি বেসিনটাও একটু অপরিষ্কার হয়েছিল, পরে আবার বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম, এখন বেসিনটাও বেশ সুন্দর ঝকঝক করছিল। তো সবকিছু শেষ করার পরে এই যে এখন সবকিছু মিলে এটা হচ্ছে আমার রান্নাঘর, আর এই কাজগুলো করতে করতে কিন্তু একদম সকাল হয়ে গিয়েছিল, মানে বাইরে কিন্তু সকালের আলো ফুটে গিয়েছে, এইরকম একটা অবস্থা। এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। যদি আমি এগুলোকে এইভাবে ছেড়ে দিতাম তাহলে দেখা যেত কি পরে আবার ঘুম থেকে ওঠার পরে এই জিনিসগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যেত, তাই যখনকার কাজ তখনই যদি করে ফেলি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এখানে এই কাজগুলো শেষ করে একটু ফ্রেশ হওয়ার জন্য বারান্দায় চলে গিয়েছিলাম, সকালবেলার এই বাতাসটা গায়ে লাগলেও বেশ ভালো লাগে, তাই একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর বারান্দায় এসে দাঁড়ানোর পর আশেপাশে থেকে বাতাস আসছিল, এত বেশি ভালো লাগছিল যে এই যে এতক্ষণ এত কষ্ট করে এত ক্লান্তির কাজ করলাম সেটাকেও কোনো কিছু মনে হচ্ছিল না। তো এইভাবেই কিন্তু সেহরি খাওয়ার পরে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে থাকি এখন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।